আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে আরও ৬৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬,০২৮। লকডাউনকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনাল আর ফেরিঘাট লোকে লোকারণ্য। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে চট্টগ্রামে পোশাক কারখানায়, সচেতনতা বেড়েছে শ্রমিকদের মধ্যেও। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় একদিনে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করোনার রোগী শনাক্ত হয়েছে ৬,০২৮ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩২,৯৫৫টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৬,০২৮ জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৬,৯৭,৯৮৫ জন। মারা যাওয়া ৬৯ জনের মাঝে ৪৩ জন পুরুষ ও ২৬ জন মহিলা। মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯,৮৯১। শেষ ২৪ ঘন্টায় ৪,৮৫৩ জন সহ মোট সুস্থ ৫,৮৫,৯৬৬ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪২, শনাক্তের হার ১৮.29 ও সুস্থতার হার ৮৩.৯৫। কাল থেকে শুরু হচ্ছে ৮ দিনের লকডাউন। এই সময় সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, চলবে না গণপরিবহন। ফলে লকডাউনের আগের দিন কর্মব্যস্ত ছিলেন নগরবাসী, ব্যাংকে ছিল উপচে পড়া ভিড়। ৮ দিন ব্যাংক বন্ধ থাকায় অনেকেই টাকা উঠাতে ব্যাংকে যান। বাড়তি গ্রাহকের সেবা দিতে হিমশিম খেতে হয় ব্যাংক কর্মকর্তাদের। দূরত্ব মেনে সেবা নিতে আসা গ্রাহকের দীর্ঘ লাইন ছিল ব্যাংকের বাইরেও। চলমান লকডাউনে লেনদেন 12:30 পর্যন্ত চলার কথা থাকলেও মঙ্গলবার বিকেল 3টা পর্যন্ত সময় বাড়ানো হয়। এদিকে লকডাউনের আগের দিন রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে দূরপাল্লার বাস, অনেকে গাড়ি ভাড়া করেও ঢাকা ছাড়ছেন। আগামীকাল বুধবারের সর্বাত্মক লকডাউনের আগের দিন ঢাকা ছাড়ছে মানুষ। ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ বেড়েছে সড়ক মহাসড়ক সহ দেশের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে। তীব্র গরম আর যানজটে নাকাল যাত্রীরা। অন্যদিকে ঘরমুখো মানুষের ঢল শিমুলিয়া, বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়ার নৌরুট সহ বিভিন্ন নৌরুটেও। সীমিত ফেরি চলাচলের কারণে ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। মঙ্গলবার ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ছিল যানবাহনের অতিরিক্ত চাপ। গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা ও চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন বাস স্টেশনে ছিল যাত্রীদের ভিড়। গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। অর্ধেক সিট ফাঁকা রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না, নেই স্বাস্থ্যবিধি মানার তাগিদ। ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে বাড়ি যাচ্ছে মানুষ। দূরপাল্লার গণপরিবহন চলাচল বন্ধের ঘোষণা থাকলেও তা মানছেন না অনেকে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রবিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক ৩০,০০০-এর বেশি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। ঘরমুখো মানুষ এবং যানবাহনের চাপ বেড়েছে ময়মনসিংহের বিভিন্ন বাস স্ট্যান্ডগুলোতে। লকডাউন উপেক্ষা করে ময়মনসিংহ থেকে অভ্যন্তরীণ রুটে কিছু দূরপাল্লার বাস চলাচল করতে দেখা যায়। যাত্রীদের গুনতে হচ্ছে অধিক ভাড়া। এদিকে ঢাকা ফেরত ঘরমুখো অনেক যাত্রী গণপরিবহন না থাকায় সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র, মাইক্রো করে ভেঙে ভেঙে তাদের গন্তব্যে ফিরছে। লকডাউনকে ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া থেকে চান্দিনা পর্যন্ত অন্তত ৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড রোদ ও তীব্র যানজটে দুর্ভোগে মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা। মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে বাস বন্ধ থাকলেও প্রচুর প্রাইভেট কার, মাইক্রোবাস চলাচল করছে। ফলে পাটুরিয়া ঘাটে আটকে পড়ে শত শত যানবাহন। পাশাপাশি ফেরিতে অতিরিক্ত যাত্রী পারাপার হচ্ছে। এই নৌরুটে ছোট বড় 14টি ফেরি চলাচল করছে। অন্যদিকে ঘরমুখো মানুষের ঢল শিমুলিয়া, বাংলাবাজার, দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটেও। পারাপারের অপেক্ষায় শত শত গাড়ি। ভোর থেকে মানুষের চাপ বাড়তে থাকে শিমুলিয়া ঘাট এলাকায়। ফেরি ও স্পিডবোটে পদ্মা পাড়ি দিতে মানুষের উপচে পড়া ভিড়। জীবনের ঝুঁকি নিয়ে অনেকে ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন। এদিকে মাদারীপুরের বাংলাবাজার শিমুলিয়া নৌ রুটেও মানুষের ঢল। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি।
ফেরিতে যাত্রীদের চাপ সামলাতে অনেক কম যানবাহন নিয়েই ফেরি পাড়ি দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। ফেরির সীমিত চলাচলে ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাকের জট রয়েছে। শতাধিক কাঁচামালবাহী ট্রাক কয়েকদিন ধরে আটকে থাকায় পণ্যে পচন ধরেছে। সুচরিতে সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বাংলা নববর্ষ 1428 উপলক্ষে আজ সন্ধ্যা 7:15টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ছাড়াও বেসরকারি চ্যানেলগুলো একযোগে সম্প্রচার করবে। করোনা ভাইরাস সংক্রমণে বেড়ে যাওয়ায় কাল বুধবার থেকে 21 এপ্রিল পর্যন্ত দেশে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। ভাষণে সে বিষয়ে নানা দিক নির্দেশনা আসতে পারে। এর আগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর প্রাক্কালে গত 25 মার্চ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থ আছেন, তার তেমন কোনো উপসর্গ নেই জানিয়েছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন। বিএনপি চেয়ারপারসনের করোনা শনাক্তের 5ম দিনে তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় যান চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, বেগম জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমানের নেতৃত্বে 10 সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছেন। স্বাস্থ্যের সব শেষ অবস্থা জানতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে বেগম জিয়ার রক্তের নমুনা নেওয়া হয়েছে বলেও জানান ডাক্তার মামুন। সুস্থতার জন্য আবারও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপি চেয়ারপারসন। করোনাকালে লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে চট্টগ্রামে পোশাক কারখানাগুলোতে। এ ব্যাপারে স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন পোশাক শ্রমিকরাও। চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে ঢোকার সময় তাপমাত্রা মাপার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে। শারীরিক দূরত্ব মেনে কাজ করছেন শ্রমিকরা। যেসব কারখানার নিজস্ব শ্রমিক পরিবহন ব্যবস্থা নেই তারা রয়েছেন কিছুটা স্বাস্থ্য ঝুঁকিতে। তবে মহানগরীতে গণপরিবহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে তাদের মাঝে। এখন তাদের গাদাগাদি করে গাড়িতে যাতায়াত করতে হচ্ছে না। কম্পিউটার চেক করে ঢুকি, এখানে 3 ফুট দূরত্ব বজায় রাখি, গাড়ি দিয়ে আসি, কোনো সমস্যা হয় না। এক সিটে একজন বসি। মালিক পক্ষ থেকে হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ভালো করে উঠি। আমরা সবসময় নিয়ম কারণ মেনে চলছি, যেখানে কোনো প্রবলেম না হয়। আমরা সকালবেলা আসার সময় হাত দিয়ে সাবান দিয়ে হাত ধুই। চট্টগ্রামে বর্তমানে 250 পোশাক কারখানা চালু রয়েছে জানিয়েছে বিজিএমইএ এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। করোনার প্রথম ধাপে টিকতে না পেরে বন্ধ হয়েছে 30টি কারখানা। বর্তমানে চালু থাকা কারখানাগুলো নিয়মিত মনিটরিং করছে বিজিএমইএ। যেখানে 200 আছে সেখানে 100 মেশিন চালাচ্ছে এবং 100 মেশিন পরের 6 ঘন্টা করে চালাচ্ছি। যেভাবে হোক তারপরেও কিন্তু আমাদের ভোগান্তির কিন্তু কম নেই, কারণ এখানে মানুষ আমাদের যদি অসুস্থ হয়ে পড়ে তাদেরকে কিন্তু আমরা এন্ট্রি দিচ্ছি না, এবং সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা খারাপ অবস্থায় আছি, এবং বায়াররা কিন্তু আমাদের কোনোভাবেই প্রাইস কিন্তু বাড়াচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি কারখানাগুলোতে করোনা প্রতিরোধে সুযোগ সুবিধা থাকলে শ্রমিকদের কাজ করতে কোনো সমস্যা নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ব্রাহ্মণবাড়িয়ার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আরও 2টি মামলা হয়েছে। এছাড়া সোমবার বিএনপি, জামায়াত ও হেফাজতের আরও 7 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে মোট গ্রেফতার হয়েছে 168 জন। সোমবার রাতে ইউনাইটেড কলেজ এবং ম ওবায়দুল মুক্তাদির মহিলা কলেজের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলাটি করা হয়। এ নিয়ে 51টি মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় 45টি, আশুগঞ্জ থানায় 3টি ও সরাইল থানায় 2টি বলে জানিয়েছে পুলিশ। এ সকল মামলায় 288 জনের এজাহারে উল্লেখিত আসামি সহ অজ্ঞাতনামা 35,000 মানুষকে আসামি করা হয়েছে। এই ঘটনায় সোমবার রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নতুন 7 জন সহ মোট 168 জনকে গ্রেফতার করা হয়েছে। 26 থেকে 28 মার্চ পর্যন্ত হেফাজতের সমর্থকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক সংঘর্ষ হয়। এতে জেলায় 12 জন নিহত হয়। কাল থেকে 7 দিনের কঠোর লকডাউনকে ঘিরে সাতক্ষীরার হাটবাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। স্বাস্থ্যবিধির ধার ধারছে না কেউ। শহরের বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে গাড়ির জটলা। সাতক্ষীরা থেকে আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা। করোনা ভাইরাসের শুরুর দিকে এ জেলাতে মহামারীর তেমন প্রভাব না পড়লেও পরবর্তীতে তা ছড়িয়ে পড়েছে গোটা জেলায়। করোনার দ্বিতীয় ধাপেও এ জেলার মানুষের মাঝে নেই তেমন সচেতনতা। এর মধ্যেই লকডাউনের আগের 5 দিন মার্কেট খুলে দেয়ায় স্বাস্থ্যবিধির কথা ভুলে গিয়ে ঈদের কেনাকাটায় ব্যস্ত তারা। এতে শহরের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে যানজট।
ঈদের মার্কেট করতে, যদি দোকানপাট যদি পরে যদি বন্ধ থাকে। বাসা থেকে আনতে ভুলে গেছি, এমনি অন্য সময় পড়ি কিন্তু আজকে আনতে মনে নেই। 2 দিন ভিড় হচ্ছে, এরপরে হলো আপনার দোকানপাট বন্ধ হয়ে যাবে, তো তার জন্য মানুষ কেনাকাটা করে নিয়ে নিচ্ছে। লকডাউনের এতে এই যে কারণে আপনার দোকান বন্ধ যাবে বলে সেই কারণে কাস্টমারের ভিড় আছে। কঠোরভাবে সরকার লকডাউনে যাচ্ছে, যার জন্য এত লোকজন সাথে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য সবাই হুমড়িকে শহরকে নিকট, যার জন্য এত যানজট সৃষ্টি হচ্ছে। জনসাধারণের এই উদাসীনতার পেছনে প্রশাসনকে দুষছেন অনেকে। সরকারের যে সকল প্রতিষ্ঠানের দায়িত্ব রয়েছে এগুলোর দেখভাল করবার বা আইনের প্রয়োগ করবার, তারা এখানে ঔদাসীন্যের পরিচয় দিচ্ছেন, যেটি সাতক্ষীরার জন্য ভয়ঙ্কর হচ্ছে, সাতক্ষীরাবাসীর জন্য ক্ষতিকর হচ্ছে। সাতক্ষীরাতে রোগী বেড়েছে, তবে অন্য জায়গার চেয়ে এই রেটটা একটু কমই আছে। আমাদের এখন সন্দেহজনক রোগী 34 জন ভর্তি আছে, তার মধ্যে করোনা পজিটিভ আছে হচ্ছে 4 জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া চললেও এখনও প্রথম ডোজই পায়নি খাগড়াছড়ি দুর্গম পাহাড়ি এলাকার 40 ঊর্ধ্বরা। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সুবিধা না থাকায় টিকা পেতে নিবন্ধনও করতে পারছেন না তারা। সচেতনতা তৈরির মাধ্যমে করোনা ঠেকানোর চেষ্টা করছে স্বাস্থ্য বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্ল রিপোর্ট। খাগড়াছড়ি পার্বত্য এলাকায় প্রায় 9 লাখ মানুষের বাস। জেলার 38 ইউনিয়নের বেশিরভাগ গ্রামই দুর্গম। এসব গ্রাম থেকে জেলা বা উপজেলা সদরে যেতে হয় পাহাড়ি পথে চড়াই উতরাই পেরিয়ে। বেশিরভাগ মানুষ জুম বা কৃষিকাজ করে। প্রান্তিক এলাকার এসব মানুষ মোবাইল ও ইন্টারনেট সুবিধার বাইরে। করোনা টিকা পেতে নিবন্ধন বাধ্যতামূলক হওয়ায় টিকা থেকে বঞ্চিত তারা। গ্রাম অঞ্চলের লোকেরা পাইতে এছাড়া শহরে যারা পাইছেন আমরা এখনো পাই নাই। ইন্টারনেট নাই এবং মোবাইল ব্যবহার করে নাই বিধায় এখনো করোনা ভাইরাসের টিকা পাওয়া যায় না। সরকারের কাছে জোর করে আবেদন করছি আমাদের যাতে ভ্যাকসিন তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের হাতে। স্থানীয় জনপ্রতিনিধিরা চান দুর্গম এসব এলাকায় স্বাস্থ্যকর্মীদের দিয়ে করোনা ভ্যাকসিন কার্যক্রম চালানো হোক। ইপিআর মাধ্যমে যেমন স্বাস্থ্যকর্মীরা যে গ্রামে গ্রামে গিয়ে টিকা প্রদান করে, ওইভাবে যদি হলে আমাদের প্রত্যন্ত অঞ্চলের লোকেরা টিকা পাওয়ার সম্ভাবনা বেশি। উপজেলা সদরে গিয়ে ভ্যাকসিনের জন্য নিবন্ধনের পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন। এখানে নেটওয়ার্কের সমস্যা হয়, অতএব নিবন্ধন করতে মানুষের অনেক, যেহেতু এটা অনলাইনের মাধ্যমে করতে হয় সুরক্ষা অ্যাপসে ঢুকে। উপজেলা সদরে কিন্তু সব জায়গায় নেট পাওয়া যায়, সেখানে এসে যেন তারা সম্পন্ন করে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা তাদেরকে হেল্প করছে। প্রথম দফায় খাগড়াছড়িতে করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রায় 30,000 মানুষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। করোনায় আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হবিগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল হয়। চলমান লকডাউনে কঠোর বিধিনিষেধের পরও ঝিনাইদহে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শহরের বিভিন্ন বিপণী বিতান, পোশাকের দোকান ও হাটবাজারে উপচে পড়া ভিড় দেখা গেছে। কুড়িগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে লকডাউন কঠোরভাবে পালন করতে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। করোনার সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন করেছে রংপুর সিটি প্রেস ক্লাবের সদস্যরা। সে সময় নগরীতে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পিরোজপুরের নাজিরপুরে কৃষকদের মাঝে বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজল করিম। বান্দরবান সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উষৈ সিং এমপি। খাগড়াছড়িতে সদর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি। পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালী পৌরসভার উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে পৌরসভা ভবন চত্বরে 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল। গণপরিবহনের শ্রমিক ও দরিদ্রদের মাঝেও শুভেচ্ছা উপহার বিতরণ করেন পৌর মেয়র। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং স্থানীয় সংসদ সদস্য আম উবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। স্থানীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
5 এপ্রিল ফরিদপুরের সালথায় তাণ্ডব পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। সংবাদকর্মীদের ব্রিফিং করেন পুলিশ সুপার আলিমুজ্জামান। গোপালগঞ্জে হিট শকে আক্রান্ত ধান ক্ষেত ঘুরে দেখেছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। পরে গোপালগঞ্জ কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। জীবনের নিরাপত্তা চেয়ে যশোরের পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী জেসমিন বেগম। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন স্বামী পুলিশের এসআই আজিজুল হক সবুজ যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন চালাতো। পরে তার বিরুদ্ধে মামলা করলে সবুজ মামলা তুলে নিতে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন। মশা নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি ড্রেন, খাল ও জলাশয়ে ব্যাঙ অবমুক্ত করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। দুপুরে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়বুর রহমানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। জেলার 200 বছর পূর্তি উপলক্ষে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। জেলা স্কুল মাঠে এর উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম বাদশা। পরে বগুড়া ইতিহাস চর্চা পরিষদের সম্পাদনায় প্রকাশিত বগুড়ার কথা নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ফুল পূজার মধ্য দিয়ে হাড়ি বৈশু উৎসব শুরু হয়েছে খাগড়াছড়িতে। সদরস্থ খাগড়াপুরে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সংসদ সদস্য মল্লিকা ত্রিপুর। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনায় দেশে একদিনে আরো 69 জনের মৃত্যু, নতুন শনাক্ত 6028। লকডাউনকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছে মানুষ, বাস টার্মিনাল আর ফেরিঘাট লোকের লোকারণ্য। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে চট্টগ্রামে পোশাক কারখানায়, সচেতনতা বেড়েছে শ্রমিকদের মধ্যেও। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.banglavision.tv ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।